তার মধ্যে আমার নদীর ওপরে 4টা বিউটি আছে। এই বিউটিগুলোতেই বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি কমিটির মাধ্যমে, অর্থাৎ স্থানীয় লোকজনরাই এগিয়ে আসতেছে, আমাদের সহযোগিতাও চেয়েছি। 24 ঘন্টার ব্যবধানে আবারও নিজেদের মধ্যে গোলাগুলি করে 2 বিএসএফ জওয়ান নিহতের ঘটনা ঘটল ভারতে। সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাকমারি ক্যাম্পে এই ঘটনা ঘটে। টলঙ্গিতে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির গুলিতে বিএসএফ হেড কনস্টেবলের মৃত্যুর অভিযোগ, আহত আরও এক বিএসএফ জওয়ান। এবার সীমান্ত উত্তেজনার মধ্যেই বিএসএফ জওয়ানদের উপযুক্ত জবাব দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফ এর সাথে হাত মিলে তো এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচুপ দেয়, মাঝে মাঝে বুটজুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয়, এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে সেটি হোক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বাংলাদেশের বিজিবির সাথে ইন্ডিয়ার বিএসএফ এর ভয়াবহ একটি সংঘর্ষ হয়। সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর মাথায় হাত, কারণ 18 বিএসএফ কিন্তু ভালোভাবে আহত এবং নিহত হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে কিন্তু তাদের ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়, সেখানে কিন্তু বিএসএফ কিন্তু ভালোভাবে হেরে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, সেই ভিডিওটিও আমাদের কাছে এসেছে এবং গণমাধ্যমে ভালোভাবেই ছড়িয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিও দেখতে পারবেন শেখ হাসিনার পতনের জন্য সেনাবাহিনীর কতটুকু অপরিসীম ছিল, কতটুকু তারা দায়িত্ব পালন করেছে শেখ হাসিনাকে পতনের করার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। বেশ কথা না বলে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। ভাবি শোনো, দোয়ারাই ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম, ত্রাণ না ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে, আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি। যাইবিনি? আমি ভাবি দেখো আমরাও বন্যার কাজে ব্যস্ত, তো কই যাইবিনি? বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে। এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম, আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন, সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে, মানে অনেক ধরনের ঘটনাই ঘটে, তাই না? হতাশামূলক ঘটনা আমরা দিতাম। বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফ এর সাথে হাত মিলে তো এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচুপ দেয়, মাঝে মাঝে বুটজুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয়, এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে সেটি হওয়া উচিত ছিল এতদিন। যাই হোক, একটু দেরিতে হলে আমাদের বিজিবির ঘুম ভাঙছে। ঘটনা হচ্ছে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা, নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ। কারা কারা চিনেন ওই এলাকাটা? সেইখানের ঘটনাটা হচ্ছে 20 আগস্টের। তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি, সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলে কি ঘটাই দিছে বিএসএফ এর সাথে। ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন আপনার একটা চর আছে, একটা মরা নদী, যেটা বল্লামুখার খাল নামে পরিচিত। স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল, পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দিয়েছে ভারতীয়রা। এটাও তারা অন্যায়ভাবে করছে, তারপরে আমাদের তারা রিয়াকশন দেয় না। আর এর ফলে কিন্তু আমাদের যে সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এক পর্যায়ে আগের দিনের মতন বলে আগিলা দিন নাইরে নাতি, তারা করছে কি যে ভারতের বাঁধ কাটার পর আমাদের এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না। এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আসা বাংলাদেশের মানে অঞ্চলে যে বাঁধটা আছে সেই বাঁধটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে, পরে বিজিবি আসছে। যাওয়ার সময় বিএসএফ এর তারা 5 রাউন্ড ফাঁকা গুলি করছে। ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি একতালে ধাওয়া দিচ্ছে। এই ধাওয়ার পরে দৌড়ে গিয়া এরা এদের শূন্যরেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে, ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না। মনে করছে আগেও তো এরকম করছে, বিজিবির তারা তো কোনো রকম রিয়াকশন দিচ্ছে না, পতাকা বৈঠক দিয়ে সেরা লাইছি, এইবার কেন আসলে আবার বিজিবির তারা ধাওয়া দেয়? ওই যে বদলাই গেছে আগিলা দিন নাই যে আপনারা সেই দেশে ঢুইকা জোর করবেন, আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন, বাংলাদেশের অংশ ঢুকে আপনি বাদ কেটে দিবেন। এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাইকমিশনকে তলব করা দরকার। স্থানীয়দের বক্তব্য, গত 20 আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়। ওদিন রাত 8টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন। পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তো সকলের যৌথ বাধার মুখে বাঁধটি কাটতে পারেনি। আর এতে কি বলা হয়, যদি বাঁধটি কেটে দেওয়া হলে আরও বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো। 1983 সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাঁধটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল। তো ভারতের এই ইয়েকে বলি আর কি আমরা বিএসএফকে, যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো, দেশ বদলাই গেছে, বাঙালি এখন আলাদা একটা পার্ট। ন্যায্যতা, হিস্সা
এগুলো রাখতে হবে, বসগিরি বন্ধ করে দাও। হ্যাঁ, এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাকু, হ্যাঁ ভাও একদম ঠোক ডালেঙ্গা, মানে মেশিন আছে ব্যবহারের জায়গা পায় না। 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং তার ভারতের পালিয়ে যাওয়া জনগণের একটা সর্বসাধারণের একটা গণঅভ্যুত্থানের কারণে হয়েছে। এটা মিলিটারি কু ছিল না, যতই বাজে প্রচারণার চেষ্টা করা হোক, এটা আর হবে, কিন্তু আমরা এটা খুব ভালো বুঝি। কিন্তু আমাদের মিলিটারির একটা গুরুত্বপূর্ণ রোল ছিল এবং আমি সেই ব্যাপারটা আমাদের ইতিহাসের অংশ হওয়া উচিত বলে মনে করি। আমি বিশ্বাস করি সেটা হবেও। মিলিটারির একটা পর্যায়ে, বিশেষ করে মধ্য থেকে নিচের পর্যায়ে জুনিয়র অফিসাররা এবং আমাদের সাধারণ সৈনিকেরা, তারা খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছে এবং এই ইতিহাস তৈরি হওয়ার পেছনে তাদের অবদানকেও আমাদের স্বীকার করা দরকার। আমরা নিশ্চয়ই মনে করতে পারি প্রথম মিলিটারি ডিপ্লয়েড হয়েছিল শেখ হাসিনার সরকারের গদি রক্ষার জন্য। এটা টেকনিক্যালি ঠিক আছে, একটা দেশের সেনাবাহিনীকে যদি সরকারের পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে চাওয়া হয় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কাজ করবেন সিভিল প্রশাসনের অধীনে, সেটা হতেই পারে, সেটা টেকনিক্যালি বলছি ঠিক আছে। যদি এই প্রশ্ন আমরা মূলগতভাবে করতে পারি, যে সরকারটা 10 বছরেরও বেশি সময় ক্ষমতায় আছে, 10.5 বছর টু বি প্রিসাইজ, একেবারে ভোট ছাড়া, একেবারে অবৈধ একটা সরকার, এর মধ্যে একবার রীতিমতো রাতে সিল মেরে তারা ক্ষমতায় থেকে গেছে, সেই সরকারের আদেশ মানতে মিলিটারি কতটা বাধ্য সেই আলাপ আমরা করতে পারি, যদিও আমরা আজকের আলোচনার জন্য এটা সরিয়ে রাখি। তো তারা না মাঠে আসলেন, তারা ম্যাজিস্ট্রেটরা সাথে রেখে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছিলেন। আমাদের মনে থাকার কথা কারফিউ এবং দুটোই একসাথে, মিলিটারি ডিপ্লয়মেন্ট এবং কারফিউ, মানে শুধু মিলিটারি ডিপ্লয় করে সরকারে হচ্ছিল না, সাথে কারফিউ দিতে হয়েছে। মানে আপনি আইসিইউতেও রেখেছেন রোগীকে এবং লাইফ সাপোর্টও দিয়েছেন। আমরা তখন বলছিলাম যে এটাই আসলে প্রমাণ করে সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যাই হোক, তখনও আমরা দেখেছি 2-3টা ভিডিও অন্তত আছে যেখানে দেখা যায় মিলিটারি জনগণের দিকে গুলি করছে, ম্যাজিস্ট্রেট আদেশ দিচ্ছেন গুলি করছে, এরকম ভিডিও আছে। আবার উল্টো চিত্র আছে, ওই সময়ই আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মিলিটারি জনগণকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং কিছু সিচুয়েশন হয়েছে যেখানে হয়তো পুলিশ বিজিবি হলে গুলি করেছে 2 দিন আগেই, সেখানে মিলিটারি গুলি না করে তাদেরকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছেন এবং তাদেরকে সেই জায়গা, মানে জনগণকে তারা রক্ষা করে চেষ্টা করছেন জিনিসটাকে ম্যানেজ করতে। তবুও সেগুলো সব কিছুই ছিল সরকারের পক্ষে, সরকারকে ক্ষমতায় রাখার পক্ষে। এরপর আমরা যেটা জানি সেটা হচ্ছে পরবর্তী দিকে এসে, অগাস্টে এসে যখন আবারও পরিস্থিতি অশান্ত হয়ে উঠল, সে অশান্ত পরিস্থিতিতে সেনাপ্রধান একটা বৈঠক করেছিলেন যেখানে বিভিন্ন পর্যায়ে, সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মধ্য, নিম্ন বা জুনিয়র পর্যায়ের অফিসাররা ছিলেন। তাদের একটা অসাধারণ রোল ছিল, সেটা হচ্ছে তারা মিলিটারি চিফকে, আমরা যত তথ্য এখন পর্যন্ত পেয়েছি, এটা আমরা কেউ ব্যক্তিগত জানা বোঝার বয়ান থেকে বলেছি, এমনকি বাইরের 2-1টা গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালেও এই ব্যাপারে নিউজ হয়েছে যে সেখানে ওই পর্যায়ের অফিসাররা শক্ত চাপ চিফকে দিয়েছেন যে তারা এই কাজ আর করবেন না, তারা জনগণের প্রতি গুলি করবেন না, তারা জনগণের বিরুদ্ধে আর দাঁড়াবেন না। এই একটা পজিশনই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মিলিটারির রোলের ক্ষেত্রে। তারা এটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু কোনোভাবেই মনে করি না, কোনোভাবেই বিশ্বাস করি না গুলি করে এই গণ অভ্যুত্থান মিলিটারি আর থামাতে পারতো, আমি মনে করি না। কিন্তু ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে তাদের এই সিদ্ধান্তটা খুব বড় ভূমিকা পালন করেছে এবং তাদের এই সামষ্টিক চাপের কারণেই মিলিটারি চিফ জনাব ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আমি এটাও বলি যে তারও যে ইচ্ছা ছিল না তা না, উনি যখন নিচের অংশটা থেকে এই ধরনের সিগন্যাল পেয়েছেন, সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজও হয়েছে। তো উনি একেবারেই চেষ্টা করেছেন এই কাজ করে যেতে, কারণ আমরা ওই মিটিংয়ের খবর যতটুকু জানি সেখানে উনি যারা এসব বলছে তাদেরকে পাল্টা কনভিন্স করার চেষ্টা করছেন, সেটা কিন্তু না। সুতরাং উনি কনভিন্স হয়েছেন, তারও কিছু কৃতিত্ব নিশ্চয়ই প্রাপ্য, কিন্তু মূল কাজটা করেছে এই অংশটা। এবং পরবর্তীতে আমরা মাঠে দেখতে পারলাম যে মিলিটারি অনেক ক্ষেত্রে জনগণকে তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে সাহায্য করেছে। আমরা 3 তারিখ 4 তারিখ 3 বা 4 কোনো একটা দিন আমাদের মনে থাকার কথা, ওটা আমি ভিডিও করেছিলাম, এপিসির ওপরে, মিলিটারির এপিসির ওপরে জনগণ উঠে গেছে, উঠে আনন্দ প্রকাশ করছে। তখন শেখ হাসিনা পদত্যাগ করেননি। একইভাবে আরও 2-1টা জায়গায় দেখা গেছে জনগণের প্রতি না হয়ে বরং আওয়ামী লীগের প্রতি মিলিটারি তাদের চাপ প্রয়োগ করছেন, এই দৃশ্যও দেখা গেছে। সুতরাং এই জিনিসগুলো শেষ পর্যন্ত আমাদের এই লড়াইয়ের পক্ষে এসছে। বিশেষ করে জনগণ যখন বুঝতে পেরেছে মিলিটারি তাদেরকে আর গুলি করবে না, তখন তাদের মোরাল যে স্ট্রেংথ সেটা আরও বেড়েছে। ওটা সর্বোচ্চ পর্যায়ে ছিল, কিন্তু এই অবস্থা যখন ছিল যে না, দেশের সেনাবাহিনী জনগণের পক্ষে আছে, জনগণের বিপক্ষে অ্যাটলিস্ট দাঁড়াবে না, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল মিলিটারির দিক থেকে দেয়া, এবং এটাও খুব ভালোভাবে কাজ করেছে। এবং 5 তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জনাব ওয়াকারুজ্জামান আমাদের চিফ রাইটলি শেখ হাসিনাকে যেটা বলেছিলেন, যে আমরা পত্রপত্রিকা যেটা দেখেছি যে সময় আর খুব বেশি নেই, এবং উনি ওনার আত্মীয় স্বজনকে দিয়ে তাকে কনভিন্স করে পাঠিয়ে দিয়েছেন। আমিও খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিভিন্ন দিক থেকে স্রোতের মতো মানুষ আসছে, সেখানে এরপর জাস্ট গুলি করে মৃতের সংখ্যাই বাড়ানো যেত, কয়েক হাজার মেরেই ফেলা যেত। এটা এখনও কয়েক হাজারই, এটা 1000-এর কাছাকাছি আমাদের ট্রেস করা সংখ্যা, এই সংখ্যাটা কয়েক হাজার, 2000, 3000 কুড বি এনিথিং। এটা আর বাড়ানোই যেত, এটা আসলে ঠেকানোর আর কোনো উপায় ছিল না। কারণ মিলিটারি তো আর আমাদের বিরুদ্ধে কামান দাগতো না, আর্টিলারি নিয়ে নামতো না, তাদের ওই একই অটোমেটিক ওয়েপনের দিয়ে গুলি করতো। ওটা বিজিবি করেছে, পুলিশ করেছে, পুলিশের হাতে অটোমেটিক ওয়েপন আছে, অ্যাসল্ট ওয়েপন আছে। সেটা যখন কাজ হয় নাই, 5 তারিখে করলেও কাজ হতো না, কিন্তু তারা এটা বুঝতে পেরেছেন। ফলে একটা বড় ক্ষয়ক্ষতি, বিশেষ করে জীবনের একটা বড় ক্ষয়ক্ষতি থেকে
আমাদের এই আন্দোলনটা বেঁচেছে। এমনি ক্ষয়ক্ষতির কোনো সীমা নেই, অকল্পনীয় পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এত বেশি ক্ষয়ক্ষতি কল্পনাও করা যায় না। মৃত আহতদের মধ্যে বিশেষ করে চোখ হারানো মানুষ, এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। শেষ পর্যন্ত তাদের এই পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে এবং অবশ্যই আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়া অবশ্যই সহজও হয়েছে। সুতরাং আমাদের সেনাবাহিনী তার ক্রান্তি লগ্নে, জাতির ক্রান্তি লগ্নে, এটাও কিন্তু বায়াস না, এটা প্রফেশনাল ডিসিশন শেষ পর্যন্ত চিফ নিয়েছেন এবং তার পেছনে যারা রোল প্লে করেছেন, আমি মনে করি চিফ এটা রাইটলি রিয়ালাইজ করেছেন। মধ্য থেকে জুনিয়র অফিসাররা এবং সৈনিকরা কোনোভাবেই জনগণের বিরুদ্ধে গিয়ে তাদেরকে হত্যা করে হাজারে হাজারে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কোনোভাবেই প্রস্তুত নয়। একটা আলাপ শুনছিলাম আমরা বহু সময়, শেখ হাসিনার দিক থেকে এটা হয়েছে টু সাম এক্সটেন্ট, বিশেষ করে উপরের পর্যায়ে মিলিটারিকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, এই আলাপটা আমরা শুনেছি। হতে পারে সর্বোচ্চ পর্যায়ের কিছু মানুষ সেই সরকারের যে কৌশল তাতে তারা ইনফ্লুয়েসড হয়েছেন, তাতে তারা সাড়া দিয়েছেন। কিন্তু আমাদের এটা দেখে খুবই ভালো লাগলো যে আমাদের মূল সেনাবাহিনীর যে মূল শরীর যারা তৈরি করেন সেই মানুষগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়াতে চাননি। সুতরাং আমাদের সেনাবাহিনী, আমরা আশা করব তাদের এই অবস্থানটা ঠিক রাখবেন, তারা ভবিষ্যতেও একটা পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবেন, সেই জায়গাটা ঠিক থাকবে। এটুকু বলে আবারও শেষ করি, সেটা হচ্ছে আমাদের এই যে ইতিহাস, এই ইতিহাস জনগণের ইতিহাস, এই ইতিহাস গণঅভ্যুত্থানের ইতিহাস, এই ইতিহাস সমাজের প্রতিটা শ্রেণী, মানে সব রকম শ্রেণীর ইনভলভমেন্ট খুব বেশি ছিল না। একেবারে ধনী মানুষ থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে গরিব মানুষ পর্যন্ত সবাই থেকেছে, সব পেশার মানুষ ছিল এই ইতিহাস সেটার। কিন্তু এই ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনীরও আছে। তারা জাতির ক্রান্তি লগ্নে চমৎকার সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। এটা কুনা, কিন্তু তাদের এই ভূমিকাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো। এবং অবশ্যই কেউ বলতেই পারি এই সেনাবাহিনী তো আমাদেরই সেনাবাহিনী, এই সেনাবাহিনীর সদস্যরা তো এই দেশেরই মানুষ, আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, এই সেনাবাহিনীতে তারাই আছেন, এই দেশটা তো তাদেরও। সুতরাং এই দেশ রক্ষার জন্য তারা যা যা করেছেন তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা বা ধন্যবাদ কেন দিতে হবে? আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে যা যা করেছি আমাদের কর্তব্য থেকে করেছি, ওটা সেনাবাহিনীর কর্তব্য ছিল, তারা সেটা পালন করবেন, এটাও হতে পারে। কিন্তু এই ইতিহাসে তাদের এই জায়গাটা দিতে হবে, তারা সেটা খুব রাইটলি ডিজার্ভ করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।